গত ৩ নির্বাচন নিয়ে অভিযোগের তদন্ত চলছে। দায়িত্ব পালনে ব্যর্থতার কারণ জানতে সাবেক সিইসিদের বক্তব্য শুনতে হবে মত বিশ্লেষকদের। নির্দোষ যেন দোষী না হয় দৃষ্টি রাখার আহ্বান। বাংলাদেশ বিমানের বোয়িং উড়োজাহাজের একের পর এক যান্ত্রিক ত্রুটি। স্বল্প সমস্যা মেরামত না হলে তা হতে পারে ভয়াবহ। শাস্তি না হওয়ার দায়িত্বে গাফিলতির পুনরাবৃত্তি। পারমিট হওয়ার পরে আমরা আরো 3 লক্ষ টাকা দিচ্ছি। টোটাল হইব 3 কোটি বা 3.5 কোটি ওরকম হইব। আমরা চাইলাম জিনিসটা একটা সুষ্ঠু তদন্ত। বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ সিলেটের স্কাই ড্রিম এজেন্সির বিরুদ্ধে। বারবার ধর্ণা দিয়েও টাকা ফিরে না পাওয়ার দাবি। পরিচালককে পুলিশে সোপর্দ। দেখছিলেন শিরোনাম। ভোরের সময় সঙ্গে আছে আইরিন আয়াত। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার। ছাত্র নেতাদের হুঁশিয়ারি, চাঁদাবাজি, হত্যা, দখলদারিত্ব না ছাড়লে বিএনপিকে আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে। বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও অপরাধীরা পার পেয়ে যাওয়ায় সরকারের সমালোচনা করেন তারা। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসছে দেশবাসী। শনিবার সন্ধ্যায় হত্যার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদ গড়ে উঠতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে আপনার বিভিন্ন মানবিক কাজের রিলস দেখতে পাওয়া যায়, অথচ আপনার যে কাজ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেই কাজে আপনি একদম লবডঙ্কা। যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে অ্যাকশন দেখান, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ছাত্র জনতার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। একই সময়ে মিটফোর্ডের সামনে মানববন্ধন করেন ঢাকা দক্ষিণ এনসিপি নেতাকর্মীরা। সন্ত্রাসী তাদের শেল্টার দখল নেতা পুরো চক্র, পুরান ব্যবস্থা, পুরান সিস্টেমের পুরো চক্রকে ভেঙে ধসায়া ভেঙে চুরে আমরা নতুন বাংলাদেশ নিয়ে আসবো। ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন বড় বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। বিএনপির এত শক্তি কিভাবে এবং কোথা থেকে এলো যে তারা এইভাবে জনসম্মুখে মানুষকে পাথর মেরে হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে সোহাগ হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। বিএনপি যদি তার চাঁদাবাজি ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মিটফোর্ডের সামনে নৃশংস হত্যা সহ সারা দেশে চলমান খুন ধর্ষণের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা আবারও বাংলাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন। এরপর বিকেলে একই স্থানে একই রকম দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী আন্দোলন। সন্ত্রাসী, চাঁদাবাজি কারো জায়গা বাংলাদেশে হবে না। চাঁদাবাজের নামের তালিকা যাদের যেই দলে পাওয়া যাবে সেই দলকেও আগামী দিনে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এছাড়া খুন, ধর্ষণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মগবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতা শেখ হাসিনাকে ভয় পায়নি। 16 বছরের সুশাসনের অবসান ঘটিয়েছে। চাঁদাবাজদেরও ভয় পাওয়ার কারণ নেই। সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশে এই মন্তব্য করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বলেছেন নতুন বাংলাদেশে পুরনো রাজনীতি চলবে না। এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা ও বাজার ঘুরে ঘুরে দেশ গড়ার প্রত্যয় নিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এনসিপি নেতারা। 12তম দিনে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি সাতক্ষীরা ও বাগেরহাটে। শনিবার দুপুরে গাড়িবহর নিয়ে সাতক্ষীরার কুমিরা বাজারে পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। এ সময় স্লোগানে নেতাদের বরণ করে নেন স্থানীয়রা। আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি বিচার, সংস্কার এবং নতুন সংবিধান চেয়েছে, তবে জনদাবির বিপক্ষে দাঁড়াচ্ছে একটি পক্ষ যারা পুরাতন রাজনীতি এবং পুরাতন বন্দোবস্ত ফিরিয়ে আনতে চায়, এমনকি সন্ত্রাস ও চাঁদাবাজিকেও টিকিয়ে রাখতে চায়। গণঅভ্যুত্থানের পর পুরাতন রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে। এই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে। সেই দেশের ছাত্র কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। ঘরে ঘরে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। রোববার জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে পিরোজপুর ও ঝালকাঠিতে। তানজিম আহমেদ, সময় সংবাদ। মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রশ্ন, মব সৃষ্টিকারীরা গ্রেফতার না হওয়ার পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কিনা। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি মন্তব্য করে তারেক রহমান বলেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রুর খেলা। এ সময় মির্জা ফখরুল বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি। বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু। নৃশংস মিটফোর্ড হত্যাকাণ্ডে দেশ জুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। বিচারের দাবিতে সোচ্চার সবাই। ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বলেন, অন্যায় সমর্থন করে না তার দল। সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো কোনো প্রশ্রয় আছে? ছাত্রদল আয়োজিত গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তারেক রহমান আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে ষড়যন্ত্র থেমে নেই। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রুর খেলা। অদৃশ্য শত্রু আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শত্রু, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম বাধা হয়ে দাঁড়িয়েছিল। এই দেশের মানুষ যেমন 71 সালে স্বাধীন করেছে এই দেশ, বিভিন্ন সময় তাদের নিজেদের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, 90-তে সোচ্চার হয়েছে, 24-এ সোচ্চার হয়েছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদেরকে সোচ্চার এবং সচেতন হতে হবে। জুলাই সনদ নিয়ে তারেক রহমান বলেন, 3 মাস আগেই মতামত দিয়েছে বিএনপি, এখন সরকারই তা দেখবে জানিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে এলেই তা লুকানোর চেষ্টা হচ্ছে। আমরা 3 মাস আগে সম্পূর্ণভাবে লিখিতভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই। সম্পূর্ণ দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। তারা কতটুকু কি করবে না করবে, কাদেরকে নিয়ে কি করবে না করবে, সেটি তাদের ব্যাপার। এখানে আমাদের আর কোনো কিছু বলার নেই। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না জাতি। সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে। নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইলেকটেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুরান ঢাকার ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। টিটল গাজীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, তদন্তে অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না। সোহাগ হত্যার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তোলপাড় চলছে তুমুল আলোচনা সমালোচনা। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে পুলিশ জানায়, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগ হত্যার তথ্য মিলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে, কিন্তু যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সাম্প্রতিক সময় এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এলিট ফোর্সটির মহাপরিচালক জানান, সোহাগ হত্যার ছায়া তদন্ত করছে র্যাব। এছাড়া মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের শীর্ষ কর্তা। আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। যে অপরাধী সে কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। এদিন পুরান ঢাকায় ব্যারাক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি স্বীকার করেন, এখনো পুরোপুরি মনোবল ফেরেনি পুলিশের। এইরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। এ সময় সোহাগ হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এছাড়া নির্বাচন পরিচালনায় ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার। শনিবার রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস মিলনায়তনে পেশাজীবী সম্মেলনে বক্তব্যে এ কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা আইএমএ জাহেলিয়ার বর্বরতাকেও হার মানায়। এই ঘটনাকে রাষ্ট্রীয় ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, এই পাথরের বোঝা জাতিকে বহন করতে হবে অনেক দিন। কোনো হত্যাকারী যেন পার পেয়ে না যায়, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানান এই জামায়াত নেতা। প্রশাসনকে আমিও বলবো, কোন কড়া কৌশলে খুনি যেন রক্ষা পেয়ে না যায়, সাবধান থাকবেন। মানুষ কিন্তু অনেক সচেতন। উনার নিহতের স্ত্রী বলে এক কথা, আর ইনভেস্টিগেশন অফিসার, তদন্ত বা অথরিটি বলবেন আরেক কথা। তা কি হলো? এটা তো আওয়ামী লীগের আমলেই এরকম দেখতাম। আমি কোনো দল, মত, ব্যক্তি কোনো দিকে ইঙ্গিত করে কথা বলতে চাই না। যাদের ইঙ্গিতে, যারা এই পাথর মজলুম মানুষের উপরে যে পাথর চাপা দিয়ে হত্যা করেছেন, এই পাথরের বোঝা আপনাকে বহন করতে হবে। রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে কখনোই প্রশ্ন করে না রাজনৈতিক দলগুলো। ডিআরইউতে আলোচনা সভায় মন্তব্য করে ঐক্যমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ বলেন, 53 বছর ধরেই ক্ষমতার অপব্যবহার করেছে দলগুলো। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হকের শঙ্কা, নির্বাচন দেরি হলে বাড়তে পারে নৈরাজ্য। এ সময় পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা রুমিন ফারহানা। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সব রাজনৈতিক দলের কাছে নতুন বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার অগ্রগতি কতটুকু? ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার বিষয়ে আলোচনা সভায় এক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, কাউকে সুবিধা দিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সমর্থন কাজে লাগাতে ব্যর্থ হয়েছে সরকার। দ্রুত নির্বাচন না হলে বাড়তে পারে নৈরাজ্য। সরকারি সমর্থনটাকে তারা যে কাজে লাগাতে পারলেন না, এত বড় সমর্থনের পরেও
এর দায় দায়িত্ব অবশ্যই সরকারকে বহন করতে হবে। বিশ্বজিতের যে ঘটনা, সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে? তাহলে আমাদেরকে কি আবার কি আইমি জাহিলিয়াতের কথা আমাদেরকে আবার কি মনে করে দেওয়া হচ্ছে? মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। 100 মিটারের মধ্যে আনসার কি করলো, পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু আনসার ইট। চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। 24-এর রক্তের সাথে বেইমানি করা উচিত হবে না জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, 53 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করছে দলগুলো। ম্যান্ডেট টু গভর্ন, লাইসেন্স টু রুল নয়। বাংলাদেশের 53 বছরের রাজনীতির ইতিহাস হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এটাই বিবেচনা করেছেন যে প্রতিবার নির্বাচনে আমরা বিজয়ী হওয়া মানে হচ্ছে আমাদেরকে লাইসেন্স টু রুল এই ব্যবস্থা দিয়ে দেওয়া হয়েছে। জনগণ তা দেন না। নির্বাচন, সংসদ সবই করা যাবে, তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলেও মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। জনগণের সম্মতিতে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মব জাস্টিস বরদাস্ত করে না অন্তর্বর্তী সরকার। যেখানেই মব জাস্টিস হচ্ছে, অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার সকালে সাভার উপজেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এখন থেকে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। তিনি বলেন, পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এছাড়া কোনো অনিয়ম ঘটলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান উপপ্রেস সচিব। গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে, সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে। আইন শৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 3টি ককটেল বিস্ফোরণ হয়। এই ঘটনার পর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো যাবে না। হামলার পেছনে যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করার দাবিও জানান তিনি। কিছু রাজনৈতিক দল তারা স্বাভাবিকভাবে কখনোই আচরণ করতে পারেনি। কোনো শক্তি, রাজনৈতিক শক্তি, তারা উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়। আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি কারা এগুলো করছেন, কিন্তু প্রকাশ্যে দেখছি না বলে কারো নাম, দেখিনি বলে কারো নাম নিচ্ছি না। চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে 2টা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতাকর্মীরা ভয় পেয়ে যাবে, এটা তো বোকার স্বর্গে বাস করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাত 11:30টার দিকে নগরীর অলংকার মোড় থেকে বিক্ষোভ মিছিল
নগরীর বিভিন্ন সড়ক ঘুরে 0 পয়েন্ট এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। প্রত্যেকটি ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যেই অপরাধ বা অপকর্ম করুক না কেন, দল মত নির্বিশেষে তাকে আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। যারাই করুক, আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। আপনাদেরকে বলতে চাই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, ষড়যন্ত্রের পথ পরিহার করুন। প্রশাসন তাদের নিজের গতিতে চলবে, আদালত তাদের নিজের গতিতে চলবে। আমরা বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করব না। যারা অনৈতিক কাজ করবে, সে আমাদের দলের হোক, সে জামাত হোক, সে এনসিপি হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে, তবুও ষড়যন্ত্র অব্যাহত আছে। তাই সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, যাতে ষড়যন্ত্রকারীরা আবারও কোনো প্রকার ষড়যন্ত্র না করতে পারে। শনিবার রাতে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটিয়েছে, আর সেই পতন ঘটানোর পরেও দেশ এবং জাতির বিরুদ্ধে এই যে চক্রান্ত, দেশ এবং জনগণের বিরুদ্ধে এই চক্রান্ত কিন্তু থেমে নেই। এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। আবার এই দেশের মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং গণতন্ত্র ধ্বংস না হয়, আবার আমার সম্পদ অন্যেরা লুণ্ঠন করে নিয়ে না যায়, এই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 1 বছর পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হওয়ার অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। আর এই সুযোগে আওয়ামী লীগ ফিরে আসলে তার দায় সরকার এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখানে প্ল্যাটফর্মটির মুখপাত্র শরীফ ওসমান হাদি সরকার ও বিএনপির কঠোর সমালোচনা করেন। আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে পুলিশ সংস্কার না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে। বলেন, বিএনপিকে সতর্ক করে জুলাইয়ের স্পিরিট ধারণ করে রাজনীতি না করলে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও করুণ হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র শুধুমাত্র পরিপত্রে সীমাবদ্ধ না রেখে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। কেন মিডিয়া এবং আরো ভয়াবহ ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায়, তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে, কত গুলি করা হবে, তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে। যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত, এই সুশীল এনজিওবাদী সরকার অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্নীতি, প্রতারণা আর ভুয়া ডিগ্রির অভিযোগে দুদকে চলা মামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। 4 মাস আগে দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা করে। এর জেরে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদকে বাধ্যতামূলক অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো WHO। দুর্নীতির অভিযোগ, প্রতারণা আর ভুয়া ডিগ্রির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, একটি সংক্ষিপ্ত ইমেইলে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধনাম গ্যাব্রিয়েসুস। সাইমা ওয়াজেদের স্থলাভিষিক্ত করা হয়েছে সংস্থার সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহমেকে। 15 জুলাই নয়াদিল্লির ACARO কার্যালয়ে যোগ দেবেন তিনি।
সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয় WHOর আঞ্চলিক পরিচালক হওয়ার প্রক্রিয়ায় নিজের একাডেমিক যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দেন তিনি। মামলার অভিযোগে আরও বলা হয় সাইমা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে থাকার মিথ্যা দাবি করেন। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় জালিয়াতির অভিযোগ গঠন করা হয়। আর দুর্নীতি দমন আইনের আওতায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের নামে প্রায় 28 লাখ মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক থেকে হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। 3টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তদন্ত করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। 3 মাসের মধ্যে এসব নির্বাচন নিয়ে ওঠা অভিযোগের তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ দিতে বলা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন অনিয়মের কোন পর্যায় পর্যন্ত এই কমিটি তদন্ত করবে তা সুস্পষ্ট নয়। আওয়ামী লীগ আমলের 3 নির্বাচন অনিয়ম করা ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ কেউ যাতে অপরাধী না হয়ে যায় তা সতর্কভাবে দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। কাউসারা চৌধুরী, কোমর রিপোর্ট। কিছুটা কেন্দ্র আক্রান্ত হয়েছে। নির্বাচন 2018 একটু স্বস্তিদায়ক মনে হয়েছে। 2014 সালের 10ম, 2018 সালের 11 ও 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত। 10ম জাতীয় নির্বাচনকে বিনা ভোটের, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বলা হয়। একাদশ সংসদ নির্বাচনে রাতেই ভোট হয়ে গিয়েছিল বলে অভিযোগ আছে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বলা হয় ডামি নির্বাচন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই 3টি নির্বাচনের সাথে যুক্ত ব্যক্তিদের বিচার করা সহ নির্বাচনগুলো নিয়ে তদন্ত করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এরই মধ্যে সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে এক মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার 26 জুন বিগত 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ তদন্তে হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিটি করেছে। কমিটিতে সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও নির্বাচন বিশেষজ্ঞ রাখা হয়েছে। 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট সকল পক্ষের দায় পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুপারিশ তাদের প্রতিবেদনে তুলে ধরবেন। এই ধরনের কমিটি যখন হবে তখন এটা কোন আইনের অধীনে কাজ করবে, সে আইনটা কি? রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ বলেন, সংশ্লিষ্ট সকলের পাশাপাশি সকল রাজনৈতিক দলের দায়ও মূল্যায়ন করতে হবে প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে। আইনেরও কিছু লুপহোলস আছে, খালি তো আপনার সদিচ্ছার উপরে ছেড়ে দিলে হবে না। আইনের কোথায় ত্রুটি, আচরণের কোথায় ত্রুটি, সরকারের কোথায় ত্রুটি, কেন বিরোধী দল এত ব্যাপক হারে বয়কট করলো, এইরকম ব্যাপক হারে বিশ্বে কোথাও আছে কিনা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত, এটা আমার জানা নাই। তিনি বলেন, সাবেক সিইসিদের বয়ান এই কমিটির শোনা উচিত। দায়িত্ব পালনের ব্যর্থতা বের করতে হবে। যেখানে নির্বাচন কমিশনের সামনে কি অপশন ছিল, যে আপনার এই যে গভর্নমেন্টের অর্ডার ভায়োলেট করার, তার কাছে কোনো অপশন ছিল কি না, সেই অপশনগুলো সে কাজে না লাগাইতে পারলো না কিনা। আপনি যখন তাকে আদালতের কাঠগড়া বা সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করাবেন, তখন আপনি ইনসাইড অনেক স্টোরিও পেতে পারেন আর কি তাদের কাছ থেকে। তাদেরকে আমলে নিয়ে আপনি বুঝতে পারতেন যে আসলে হোয়াট ওয়েন্ট রং। তাদেরকে তো এই কমিটির আওতায় আপনার বিচারের আওতায় আনা যেত আর কি। নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খান বলেছেন, নির্বাচন আয়োজনে যুক্ত কোন পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত তদন্ত হবে তা নিয়ে কিছু বলা নেই। তারা কি শুধুমাত্র নির্বাচন কমিশন এবং কমিশনে যারা বসে আছে তাদের বিচার করবে? প্রিজাইডিং অফিসার বলি, রিটার্নিং অফিসার বলি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা দেখে যায় তাদের কথা বলি, সবাইকে কি বিচারের আওতায় আনবো? এই কয়টা দিনে তদন্ত করে তারা কতটুকু বের করতে পারবে? তবে একটা জিনিস আশা করব, যে নির্দোষ মানুষকে যেন দোষী না করায়। আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে কমিটিকে সঠিকভাবে তদন্ত করার আহ্বান জানান এই নির্বাচন পর্যবেক্ষক। বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে আবারও হারাবে ভোটের স্বচ্ছতা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা।
একের পর এক যান্ত্রিক ত্রুটিতে পড়ছে বাংলাদেশ বিমানের বোয়িংয়ের তৈরি উড়োজাহাজ। আস্থা আর নিরাপত্তার আশঙ্কা তৈরি করছে যাত্রীদের। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পরও বোয়িং থেকে এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান। বিশেষজ্ঞদের মত, নিয়মিত পরীক্ষার পাশাপাশি পাইলট ও ক্রুদের কাছ থেকে পাওয়া নোটগুলোর সমাধান করা হয় কিনা তা খতিয়ে দেখতে হবে। আর বিমানের সাবেক কর্মকর্তারা বলছেন, শাস্তির নজির না থাকায় দায়িত্বে গাফিলতির পুনরাবৃত্তি ঘটছে সংস্থাটিতে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সম্প্রতি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটে ভারতের আহমেদাবাদে। এরপরই বেশ নড়েচড়ে বসে বিশ্বজুড়ে বোয়িংয়ের 787 মডেলের উড়োজাহাজ ব্যবহার করা এয়ারলাইন্সগুলো। তবে অন্যান্যদের মতো দুর্ঘটনা পরবর্তী এখনো কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশও। বোয়িংয়ের সাথেও যোগাযোগ করি যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি। বোয়িং আমাদেরকে এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত তারা করে নাই। তারা বলছে যে এটা ইনভেস্টিগেশন হওয়ার পরে যদি কোনো কিছু হয় তাহলে তারা আমাদেরকে সেটা কমপ্লাই করার বিষয়ে জানাবে। এমন পরিস্থিতির মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বাতিল, দেরিতে যাত্রা, উইন্ডশিল্ড ফেটে যাওয়া কিংবা চাকা খুলে পড়ার মতো বিষয়। আবার কোনো সময় রানওয়েতে আটকে পড়ছে বিমানের ল্যান্ডিং গিয়ার। বছর খানিকের বেশি সময় ধরেই বোয়িংয়ের তৈরি বাংলাদেশ বিমানের বহরে থাকা অনেক উড়োজাহাজেরই সমস্যা এখন নিত্যদিনের ঘটনা। সংস্থাটি নিয়মিত পরীক্ষার কথা জানালেও বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প কারিগরি সমস্যা মেরামত না হলে যে কোনো সময় তা হতে পারে বিধ্বংসী। এক্ষেত্রে প্রতিটি ফ্লাইটে পাইলটদের দেয়া লকশিটের নোট গুরুত্বের সঙ্গে চেক আপের পরামর্শ তাদের। গত 6 মাসের যে ডিফেক্ট এন্ট্রিগুলো হয়েছে, লগ বই যেগুলো আছে সেইগুলো ঠিক মতন অ্যাড্রেস করা হয়েছিল কিনা এইটা দেখা উচিত। ঠিক মতন যদি অ্যাড্রেস না করা হয়ে থাকে কিন্তু সাবসিকুয়েন্টলি কিন্তু ওইটার এফেক্টটা হয়তো ওই সময় ঠিক মতন হয়নি কিন্তু কোনো রকম হয়েছে, ওইটা কিন্তু এফেক্টটা 6 মাস পরে বা 3 মাস পরে হতে পারে। বাংলাদেশ বিমান সংশ্লিষ্টরা বলছেন, উড়োজাহাজের হেলথ মনিটরিং কার্যক্রম উৎপাদনকারী প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কর্তৃক নিয়মিত করার পরও বিশেষভাবে দায় রয়েছে প্রকৌশল বিভাগের। তবে গাফিলতির শাস্তি দেওয়ার নজির নেই সংস্থাটিতে। যেহেতু আমি এখন পর্যন্ত শুনিনি, জানিনি, দেখিনি, হ্যাঁ, এবং উল্টো দেখেছি পাইলটদের ক্ষেত্রে কেস করে তারপরে মাফ করে দেওয়া হয়েছে ইত্যাদি, তাহলে অ্যাকাউন্টেবিলিটি কি থাকলো? একটা জিনিসের পুনরাবৃত্তি কখন হয়? যে বা যারা এটা করছে তারা গট অ্যাওয়ে উইথ ইট, তখনই কিন্তু তারা এটা করে। বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে 21টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে 787 সিরিজের 6টি সহ 16টি উড়োজাহাজই বোয়িং কোম্পানির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে পাঠানোর নামে তরুণদের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সিলেট স্কাই ড্রিম নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। টানা 2 বছর ধরে ভুক্তভোগীরা তাদের টাকা এবং পাসপোর্ট ফিরে পেতে ওই প্রতিষ্ঠানে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয়েছেন। স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শত শত তরুণ। অভিযুক্ত প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। স্কাই ড্রিম এজেন্সি বিদেশে পাঠানোর নাম করে দীর্ঘ 1.5 বছর ধরে প্রতারণা করছে বিদেশ গমনেচ্ছু তরুণদের, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট করে পাঠানোর উদ্দেশ্যে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আসা 2 শতাধিক মানুষের কাছ থেকে 1,50,000 টাকা থেকে 2 লাখ টাকা প্রসেসিং বাবদ জমা নেওয়ার অভিযোগ উঠেছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এলিগেন্ট শপিং মল 10 তলা থাকে, স্কাই ড্রিম জমা দিছি আজ থেকে 9 মাস আগে সার্বিয়ার লাগি। গত রমজান মাসে ওরা আর অফিসটা এখানে অফ করে দিয়ে চলে যায়। বুকিং মানি দাম দেওয়ার পরে আমরা এই বুকিং মানিটা দিলাম, এরপরে সম্ভবত ফটোশপ কাজ করিয়া আমরা কিছু হল ওয়ার্ক পারমিট দিল। আমরা 3টা পাসপোর্ট দিছি, 3টা পাসপোর্টের লাগে 390 দিছি, পরে পারমিট হওয়ার পরে আমরা আরো 3 লক্ষ টাকা দিছি। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নিলেও তাদের বিদেশে পাঠায়নি প্রতিষ্ঠানটি। দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর গত 4 জুলাই অফিসে এলে স্কাই ড্রিম এজেন্সির পরিচালক মোহাম্মদ ইমামুল হক বাঁধনকে আটক করেন তরুণরা। অভিযুক্ত পরিচালক টাকা নেয়ার কথা স্বীকারও করেন। তারা যে অভিযোগটা তুলেছে এটা সত্য, মানে এখন তো সত্য অভিযোগ। তারা এটা বিশ্বাস করতে পারছেন না যে আমরা তার টাকাটা দিব বা আমি সেটা আদৌ থাকবো কিনা, এ হচ্ছে সমস্যা। এখন তারা টাকা চাচ্ছে কিন্তু আমি টাকাটা দিতে ব্যর্থ হচ্ছি, কারণ আমার সময় দরকার এবং আমার যে ম্যানেজিং বডি আছে তারাও টাইম চাচ্ছে। এদিকে ভুক্তভোগীরা কোনো সমাধান না পেয়ে ইমামুল হক বাঁধনকে পুলিশের কাছে সোপর্দ করেন। টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চান তারা। ভুক্তভোগী হইয়া যে বর্তমান অবস্থার মধ্যে আছে, এটা খুব একটা কষ্টের মাঝে আছে, আর আমরা চাইলাম জিনিসটা একটা সুষ্ঠু তদন্ত। আমার 1,40,000 টাকা টোটাল হইব 3 কোটি বা 3.5 কোটি ওরকম হইব, প্রায় 200টার মতো ফাইল আমরা শুনছি।
পুলিশ বলছে এই বিষয়ে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্রাভেল এজেন্সির তালিকা সংগ্রহ চলছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। আমরা তদন্ত সাপেক্ষে তথ্য প্রমাণের ভিত্তিতে আশা করি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্বচ্ছতার ভিত্তিতে যাওয়াটা সবচেয়ে ভালো হবে, নিজের থেকে নিজে এইভাবে ব্যক্তিগতভাবে যে কেউ প্রতারিত যাতে না হয়। সিলেটে নামে বেনামে বেড়ে ওঠা এসব প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। কিলোমিটার সড়ক যেন চাষের জমি। বর্ষা এলেই ভোগান্তি বাড়ে গ্রামবাসীর, বিপাকে পর্যটকরাও। প্রতিশ্রুতি পেলেও সড়ক সংস্কার না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে থাকছে রিপোর্ট। খানাখন্দ আর গর্তে ভরা সড়ক, চলাচলে ভোগান্তি গ্রামবাসীর। বর্ষা এলেই যার মাত্রা বেড়ে যায় আরও। নেত্রকোনার পাহাড়ি এলাকা সীমান্ত উপজেলা কলমাকান্দার লেঙ্গুরা এলাকা। উত্তর লেঙ্গুরা থেকে লোহাগাঁও, রঘুনাথপুর, শিবপুর ও রাজানগর হয়ে নাজিরপুর, দুর্গাপুরের সঙ্গে মিলিত সড়কের বেহাল দশা। চরম দুর্ভোগে এই জনপদের মানুষ। খারাপ যোগাযোগ ব্যবস্থায় মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরাও। তারা বলছেন, জনপ্রতিনিধি আর স্থানীয় সরকার বিভাগের শুধু আশ্বাস পেলেও বাস্তবে দীর্ঘদিন সংস্কার হয়নি সড়কটির। এই অবস্থা কি গাড়ি চালানো সম্ভব? এটা ব্যাগ জায়গায় দেখছি ফাঁকা হয়েছে, সোল্ডিং হয়েছে। স্কুলে যাইতে তো খুব কষ্ট হয়, যাইতে পারে না, কোনো দিন যায় কোনো দিন যাইতে পারে না। হাইটা যাওয়ার মতো ব্যবস্থা নাই, গাড়ি তো দূরের কথা, হাইটা যাইলে অনেকটা কষ্ট হয়ে যায়, অনেক সময় জুতা লিয়ে আসা যায় না। তবে সড়কটির দ্রুত উন্নয়নে প্রকল্পভুক্ত করার চেষ্টা চলছে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অসম্পূর্ণ বা আমাদের কাঁচা রাস্তাটা রয়েছে, এখানে আমরা সেই সার্ভে করে আমরা কতটুকু আমরা আরসিসি এবং কতটুকু বিসি হিসেবে উন্নয়ন করলে এটা সাস্টেন করবে সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। ধাপে ধাপে আমরা করছি। এক বরাদ্দে হয়তো আমরা এক রাস্তা করবো, আরেক বরাদ্দে আমরা অংশ অংশ করে করে যেন মানুষের চলাচলের উপযোগী করা সম্ভব হয়। এলজিইডি সূত্রে জানা গেছে, সীমান্তের ক্যাপাসিটি মোড় থেকে 3.25 কিলোমিটারের মধ্যে উন্নয়ন কাজ চলমান 2.35 কিলোমিটার সড়কের। সময় সংবাদ, নেত্রকোনা। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ আইরিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ল অলিম্পিয়াড 2025। শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। দুদিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেয় 30টিরও বেশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 40টি টিম। সমাপনী পর্বে যুক্তি ও বিতর্কে অংশ নেয় 4টি বিশ্ববিদ্যালয়। চ্যাম্পিয়ন হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, রানার্স আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। আইন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজের উদ্যোগে 11 জুলাই শুরু হয় অলিম্পিয়াডটি। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল সময় টেলিভিশন। নদীর ভাঙনের শিকার নেত্রকোনা আটপাড়া উপজেলার 4টি গ্রাম, এরই মধ্যে বিলীন বেশ কিছু বাড়িঘর। গত 5 থেকে 6 বছর প্রতিকার চেয়েও না পেয়ে দিশেহারা ভুক্তভোগীরা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, আপদকালীন বালুভর্তি জিও ব্যাগ ফেলা সহ ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেওয়া হচ্ছে। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। নেত্রকোনার অন্যতম নদী মগরা শহর ছাড়িয়ে আটপাড়া উপজেলার ভেতর দিয়ে মদন উপজেলা হয়ে ধনু নদীতে মিশেছে, কিন্তু ভাঙনের কারণে গতিপথ পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যে বিলীন বেশ কিছু বাড়িঘর। কয়েকটি গ্রামের 2 শতাধিক পরিবার বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন 5টি গ্রামের মানুষ। প্রায় 100 লোক চলে গেছে এইখান থেকে ভর্তি থেকে। আমাদের জায়গা যাদের ছিল তারা অনেক দূরে হাওরের মাঝখানে বাড়ি ঘর করছে, আর যাদের জায়গা জমি নাই ওরা বিভিন্ন জায়গায় অন্যদের আশ্রয়ে থাকতেছে। আমরা যে জায়গা বানায়া রাখিয়া ঘর বানায় থাকবো ক্ষমতা আমরা নাই। কালিয়াখালী, গোয়াতলা, ভরতোষী, ছাড়িয়া, মহিষপুর সহ নাজিরগঞ্জ সড়ক ভাঙনের হুমকির মুখে। যে কোনো সময় চলে যেতে পারে নদীগর্ভে। ঝুঁকি নিয়ে বসবাস করছেন বাসিন্দারা। নতুন আবার ভাঙতেছে, আমরা যে নিজের টাকা কিছু খরচ করে প্রতি বছর এইভাবে বান দিয়ে দিই, আবার ভাঙিয়ে নিয়ে যায়, প্রতি বছর আবার দিই। সরকারে যদি করতো তো আমরা বাঁচলাম, না তো আমরা উড়ে
কই যাই আমি কি করবো আমানের মধ্যে ব্যস্ত বেরোন লাগবো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আপদকালীন বালু ভর্তি জিও ব্যাগ ফেলা সহ স্থায়ী ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা জিও ব্যাগ দিয়ে জরুরি ভিত্তিতে তীর সংরক্ষণমূলক কাজ শুরু করছি। চলতি বর্ষা মৌসুমে নদী ভাঙনের কবল থেকে ঘরবাড়ি সহ এই স্থাপনা সহ অত্র এলাকা রক্ষা পাবে। আটপাড়া উপজেলার 7টি ইউনিয়নে 175টি গ্রাম রয়েছে। জনসংখ্যা 1,32,440 জন। সময় সংবাদ, নেত্রকোনা। প্রতিকূল আবহাওয়ার কারণে সরবরাহ কম হওয়ায় হবিগঞ্জের বাজারে সবজির দাম অনেকটাই বেশি। এতে বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। সবজির বাজারের সর্বশেষ খবর জানাতে কোর্ট স্টেশন এলাকার চাষি বাজারে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাশেদ, হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার, এটি চাষি বাজার হিসাবে পরিচিত। আমার পেছনে দেখছেন যে হবিগঞ্জের যে বিষমুক্ত সবজি বলতে যা বোঝায়, হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন উপজেলার যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আছে, প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে যে পাইকারি যে সবজির বেচাকেনা এখানে এই বাজারে হয়ে থাকে। আমরা কথা বলেছিলাম কৃষকদের সাথে, তারা জানিয়েছেন আসলে হবিগঞ্জের যে এই পাইকারি সবজির বাজার, এই সবজির বাজার জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার এবং বিশেষ করে এই বাজারে সব ধরনের সবজি অন্যান্য বাজারের তুলনায় বেশ কম দামে পাওয়া যায়, যার জন্য এখানে যেভাবে পাইকারি যারা ক্রেতারা আসেন, সাথে সাথে আবার যারা খুচরা ক্রেতা আছেন তারাও এখানে সবজি নিতে সকাল থেকে ভিড় করেন। আমরা দেখেছি যে এখানে আসলে এই সবজির বাজারটি একটি হবিগঞ্জ শাস্তাগঞ্জ একটি বাইপাস সড়কের পাশে দিয়ে এখানে এই বাজারটি বসে এবং এই বাজারে সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। বিশেষ করে বিষমুক্ত সবজি এবং ভেজালমুক্ত সবজি কেনার জন্য এখানে সবাই আসেন এবং একটি পরিচিত রয়েছে বাজারের। আমরা কথা বলেছিলাম যে সবজি ব্যবসায়ীদের সাথে, যা যতটুকু জেনেছে আসলে এবছর প্রাকৃতিক বিভিন্ন আবহাওয়ার প্রতিকূলতার কারণে সবজির যে সরবরাহ এবং উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে এবং বিশেষ করে যে একটানা কিছুদিন বৃষ্টি আবার কিছুদিন খরা, এই বিভিন্ন আবহাওয়ার এই তারতম্যের কারণে সবজির যে উৎপাদন, এই উৎপাদন অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হয়েছে এবং যে কারণে গত কয়েক মাস যাবৎ হবিগঞ্জের যে সবজির বাজার ছড়া ছিল। এবং আমরা কথা বলেছি যে এখানে যারা সাধারণ ক্রেতা বিক্রেতা আছেন তারা জানিয়েছেন আসলে এখানে সবজির বাজার অন্যান্য বাজারের তুলনায় প্রায় অর্ধেকের মতো দামে এখানে পাওয়া যায়, যে কারণে এখানে বিষমুক্ত সবজি কিনতে বিভিন্ন বাজারের যে খুচরা ক্রেতারা আছেন তারা এখানে আসেন। এবং আমরা কথা বলেছিলাম যে এখানে যারা খুচরা ক্রেতা আছেন তারাও জানিয়েছে যে এখানে যে বাজার, এই বাজারের যে সবজিগুলা অন্যান্য বাজারের তুলনায় কম দামে পাওয়া যায় এবং বিশেষ করে যে এখানে বাজারে যে টাটকা সবজিগুলা, এই সবজিগুলা এখান থেকে কিনে নিয়ে অন্যান্য বাজারেও খুচরা ক্রেতা বিক্রি করেন, যে কারণে এখানে এই বাজারের একটি সুনাম রয়েছে, এখানে টাটকা সবজি পাওয়া যায় এবং এই সুনামের কারণে এখানে সকাল থেকে খুচরা এবং পাইকারি ক্রেতারা ভিড় করেন। তো এই ছিল আজকের সবজির বাজারের আমার কাছে সর্বশেষ। এবারে দেশের বাইরের খবর। গাজায় ফের রক্তাক্ত দিন। ইসরায়েলের আগ্রাসনে উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন অন্তত 110 জন। এর মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন, আহত হয়েছেন 180 জনের বেশি। অন্যদিকে ইসরায়েলের ড্রোন হামলায় আল-মাওয়াসি শরণার্থী ক্যাম্পে 10 জন নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন একজন মার্কিন ফিলিস্তিনি নাগরিক। প্রায় প্রতিদিনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ দিতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। ক্ষুধার জ্বালা সইতে না পেরে প্রাণের মায়া ত্যাগ করেই ত্রাণ সহায়তা নিতে লাইনে দাঁড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা। শনিবারও রাফার উত্তরাংশে আল শাকুশ সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পর নিহতদের স্বজনরা ভিড় করেন খান ইউনিসের নাসের হাসপাতালে। চোখের সামনে সন্তানের লাশ দেখে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন মা। শুধু এক টুকরো রুটি চেয়েছিল, না খেয়েই মরে গেল আমার বাচ্চা। আমার পরিবার শেষ হয়ে গেছে। মেয়েটা আইসিইউতে, বাকি পরিবারের সব সদস্য মৃত। এর মধ্যেই আল মাওয়াসিতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। শরণার্থীদের তাঁবুগুলোর উপর সরাসরি এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে শরণার্থী ক্যাম্পে অবস্থানরত বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
জাতিসংঘ জানিয়েছে গাজায় সহায়তা নিতে গিয়ে গত 6 সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত 798 জন। এদের মধ্যে বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সহায়তার নাম করে গুলি চালানোর এই ধরনকে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে সংস্থাটি। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন মার্কিন নাগরিক সাইফুল্লাহ মুসল্লেদ। ট্যাম্পা ফ্লোরিডার এই 20 বছর বয়সী যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত হন আরও একজন ফিলিস্তিনি যুবক হুসেইন শালাবি। পরিবারের দাবি 3 ঘন্টা পর অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারলেও ততক্ষণে মারা যান সাইফ। ঘটনার তদন্তের কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় মার্কিন প্রশাসন ঘটনাটি সম্পর্কে অবগত হলেও পরিবার ও নিহতদের প্রতি সম্মান জানিয়ে আপাতত কোনো মন্তব্য করছে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ফের কেঁপে উঠল ইউক্রেনের পশ্চিমাঞ্চল। শনিবার রাতভর হামলায় রোমানিয়া সীমান্ত ঘেঁষা এলাকায় নিহত হয়েছেন অন্তত 2 জন। লভিভ ও লুস্ক শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার সেনাদের সাহসী অবদানের জন্য দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে ধন্যবাদ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইউক্রেনের যুদ্ধ শেষ করতে প্রধান বাধা ভলোদিমির জেলেনস্কি নিজেই। ইউক্রেনের পূর্বাঞ্চলের খার্কিভ শহরেও রুশ হামলার শিকার হয়েছে পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান ও একাধিক গুদামঘর। স্থানীয় প্রশাসন বলছে শহরে অন্তত 10টি বিস্ফোরণ হয়েছে। জুলাই মাসে এটি রাশিয়ার 4র্থ বৃহৎ হামলা। এদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ জানিয়েছেন, ক্রুস্ক অঞ্চলে যুদ্ধ জয়ে সহায়তা করেছে উত্তর কোরীয় সেনারা। নিজেদের রক্ত ও প্রাণ দিয়ে তারা রাশিয়াকে সহায়তা করেছে বলে মন্তব্য করেন ল্যাভরভ। কিমকে ধন্যবাদ দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, সেই সব শহীদের সম্মানেই সেখানে নির্মাণ হচ্ছে এক বিশেষ স্মৃতিস্তম্ভ। কিমের নির্দেশে শীঘ্রই আরও 6000 উত্তর কোরীয় সেনা রাশিয়ায় যাচ্ছেন, যাদের মধ্যে রয়েছেন 1000 মাইন নিষ্ক্রিয়কারী ও 5000 সামরিক প্রকৌশলী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তার মূল আলোচনা সঙ্গী পুতিন, জেলেনস্কি নন। ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প মনে করেন জেলেনস্কি মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধের পথে প্রধান বাধা। এই সময় ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট যে বক্তব্যই দেন তাতেই সমস্যা তৈরি হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আইএই এর সঙ্গে নতুন ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে পারমাণবিক স্থাপনায় প্রবেশের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমতি নিতে হবে। আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও চেয়েছেন জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা। এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসে জানানো হয়, ট্রাম্পের সঙ্গে গোপন আলোচনায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি করানোর চেষ্টা চালাচ্ছেন পুতিন, যদিও এ দাবি নাকচ করেছে ইরান। ইরান ইসরায়েলের 12 দিনের সামরিক সংঘাতে নেতানিয়াহু ট্রাম্পের পক্ষে একতরফা অবস্থান নেয় আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক স্থগিতের সিদ্ধান্ত নেয় ইরানের পার্লামেন্ট। এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আইএই এর সঙ্গে নতুন কাঠামোতে তেহরানের সম্পর্ক চলবে। স্থানীয় সময় শনিবার তেহরানে এক বৈঠক শেষে তিনি জানান, পার্লামেন্টে সদ্য পাশ হওয়া আইনে বলা হয়েছে, এখন থেকে আইএই এর সব অনুরোধ খতিয়ে দেখবে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। এ সময় আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে একাধিক আলোচনার প্রস্তাব পেয়েছে ইরান। তেহরান আলোচনায় ভয় পায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বলেন, আলোচনার শর্ত একটাই, ইরানি জনগণের স্বার্থ অক্ষুণ্ণ থাকতে হবে। তিনি আবারও জোর দাবি করেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি বরাবরই শান্তিপূর্ণ ছিল এবং থাকবে। এ সময় আরাকচি হুঁশিয়ারি দেন, ইরানের উপর জাতিসংঘের যে কোনো তাৎক্ষণিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটির পারমাণবিক ইস্যুতে ইউরোপের ভূমিকার সমাপ্তি ঘটবে। এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষকেই তেহরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে এমন চুক্তিতে আসার প্রস্তাব দেন। তবে এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটি জানায়, পুতিনের সঙ্গে আরাকচির শেষ বৈঠকে এ ধরনের কোনো আলোচনা হয়নি। দাবিটিকে একেবারে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যা দিয়েছে তেহরান।
পুতিনের এই অবস্থান নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ইরানের কূটনৈতিক মহলে, কারণ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে ইরান। কিন্তু ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধ চলাকালে রাশিয়ার ভূমিকা ছিল নিষ্ক্রিয়। এ কারণে ইরানি নেতৃত্ব রাশিয়ার ওপর অসন্তুষ্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চলতি বছরের আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর পণ্য আমদানির ওপর 30% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধের চেষ্টা চালালে শুল্কের পরিমাণ আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ অবস্থায় নতুন করে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা শুরুর কথা ভাবছে ব্রাসেলস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড় এবার আঘাত হানতে চলল মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর। দুই ব্যবসায়িক অংশীদারের ওপর আবারও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া তার পোস্ট অনুযায়ী চলতি বছরের আগস্ট থেকে নতুন করে 30% শুল্ক আরোপ হবে মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের পণ্য আমদানির ওপর। এমনকি পাল্টা শুল্ক আরোপ করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে শুল্কের পরিমাণ আরও বাড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন ভূমিকে মাদক পাচারের ঘাঁটিতে পরিণত হওয়া থেকে আটকানোর জন্য যথেষ্ট চেষ্টা করেনি মেক্সিকো। যদিও মেক্সিকোর সরকার প্রধানের কাছে পাঠানো চিঠিতে তিনি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও ফেন্টানিল প্রবেশ ঠেকাতে কাজ করেছে দেশটি। এদিকে ইউরোপীয় ইউনিয়নকে পাঠানো চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন যে তাদের মধ্যকার অংশীদারিত্ব কোনো কালেই সমান ছিল না, তাই এই দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আচমকা এই বড় আকারের শুল্কের প্রভাবে নড়ে চড়ে বসেছেন ইউরোপীয় নেতারা। এই শুল্ক আরোপ বেলজিয়ান চকলেট, আইরিশ বাটার ও ইতালীয় অলিভ অয়েলের বাজারে প্রভাব ফেলার পাশাপাশি বাণিজ্য যুদ্ধেরও সূচনা করতে পারে বলে শঙ্কা তাদের। এ অবস্থায় আবারও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা শুরুর কথা ভাবছে ব্রাসেলস। তাদের ধারণা, দর কষাকষির মাধ্যমে বর্তমান শুল্ক ও অশুল্ক নীতি থেকে ছাড় আদায় করতেই নতুন এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে বাংলাদেশে পাঠানো কিংবা আটক করা হচ্ছে। এই ঘটনা নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিতে বাংলা ভাষাভাষীদের আক্রমণের লক্ষ্যে পরিণত করা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও প্রশ্ন উঠছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এখন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে চলছে ধরপাকড়। রাজধানী দিল্লির বাংলা ভাষাভাষী এলাকা বলে পরিচিত বসন্তকুঞ্জ এলাকায় বাঙালি পাড়ায় বাংলা ভাষায় কথা বলার অপরাধে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও দেশটির গণমাধ্যম জুড়ে জায়গা পাচ্ছে। শুধু তাই নয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, জনগণনার নথিতে কেউ বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে দাবি করলে তাকে বিদেশি বলে চিহ্নিত করা হবে। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও চলতি বাদল অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেছিলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। এবার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেত্রী। এদিকে উড়িষ্যা রাজ্যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে প্রায় 350 ব্যক্তিকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলেন। এই ঘটনাতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরে। গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলায় কথা বলা বহু ভারতীয় নাগরিককেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের একাধিক দেশ। পাকিস্তানের বন্যায় একদিনে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 104 জনে। স্পেনের আরাগনে প্রবল বৃষ্টিতে প্লাবিত সারাগোসা। চীনের ফুজিয়ানের রেকর্ড বৃষ্টিপাতে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় দুর্যোগে বিপর্যস্ত কৃষি, যোগাযোগ ব্যবস্থা, থমকে গেছে স্বাভাবিক জীবন। শনিবার স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় সারাগোসা প্রদেশে প্রবল বৃষ্টিপাতে প্লাবিত হয় একাধিক এলাকা। রাস্তা ও আন্ডারপাসে পানি জমে গেলে মোতায়েন করা হয় সেনাবাহিনীর জরুরি দুর্যোগ মোকাবিলা ইউনিট। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, ক্যাটালোনিয়া ও ভ্যালেন্সিয়ার ক্যাস্তেয়ন সহ অন্তত 8টি প্রদেশে বন্যার ঝুঁকি রয়েছে। ক্যাটালোনিয়ায় স্থানীয় ট্রেন পরিষেবা কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। মোবাইল বার্তায় জনগণকে সতর্ক করে সরকার।
একই দিনে চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। 195 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় জিয়ামেনে, যা 6 দশকের মধ্যে সর্বোচ্চ। দেশটির গণমাধ্যম জানিয়েছে কোমর সমান পানিতে আটকা পড়া মানুষকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বন্ধ রাখা হয় একাধিক ট্রেন চলাচল। পাকিস্তানে চলমান মৌসুমি বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শতাব্দীর ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে বহু মানুষের। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন টেক্সাসের কৃষকরা। স্থানীয় কর্তৃপক্ষ জানায় কৃষিকাজে ব্যবহৃত বহু ট্রাক্টর নদীতে ভেসে গেছে। বিপুল পরিমাণ গবাদি পশুর মৃত্যু হয়েছে এই বন্যায়। টেক্সাসের হিল কান্ট্রিতে রোববার সন্ধ্যা পর্যন্ত বন্যা সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া সংস্থা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মেশিনারি মেলা। বাংলাদেশ সহ বিশ্বের 10টি দেশে প্রায় 450টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্লাস্টিক, চামড়া ও পাটজাত সহ নানা রফতানি পণ্য। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শেষ হলো 36তম আন্তর্জাতিক মেশিনারি মেলা। 3 দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশ সহ 10টি দেশের 450টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মালয়েশিয়ার প্রবাস ইন্টারন্যাশনাল বিজনেস সোসাইটি ও ইএস ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণে সহায়তা করে বাংলাদেশ হাই কমিশন। উদ্বোধন করেন দেশটির প্লান্টেশন ও কমিউনিটিস মন্ত্রী জোহারি বিন আব্দুল গনি। বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হয় প্লাস্টিক, ইলেকট্রনিক্স, হস্তশিল্প, পাট ও চামড়াজাত পণ্য। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রামাণ্যচিত্র, প্রকাশনাও প্রদর্শন করা হয়। হাই কমিশনার জানান, এ মেলা নতুন বাজার তৈরিতে সহায়ক হবে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশি পণ্য, সম্ভাবনাময় পণ্য, বিশেষ করে মেশিনারিজ এবং প্লাস্টিক পণ্য যেগুলো আছে সেগুলো তুলে ধরার ক্ষেত্রে বিদেশিদের কাছে, পটেনশিয়াল ইম্পোর্টারদের কাছে এটি একটি বড় ভূমিকা রাখবে। শেষ দিন বিজনেস ম্যাচিং অনুষ্ঠানে হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিভিন্ন চেম্বার প্রতিনিধি ও ব্যবসায়ীরা। বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ হাই কমিশনারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে তিনি স্টল ঘুরে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। খেলার খবর। সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। জিততে হলে বাজে ক্রিকেট খেলা দ্রুত বন্ধ করতে হবে বাংলাদেশকে, এমন মন্তব্য করেছেন হেড কোচ ফিল সিমন্স। অনুশীলনে কঠোর পরিশ্রম করলেও মাঠে তার ফল আসছে না বলেও মত তার। ডাম্বুলায় যে কোনো মূল্যে জয়ের চোখ টাইগারদের। হাই স্কোরিং উইকেটের প্রত্যাশা লঙ্কান ফিল্ডিং কোচ উপুল চন্দনার। এক ম্যাচ আগে এই সিরিজ নিশ্চিত করতে চায় তারা। ডাম্বুলায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সময়টা সব দিক থেকেই খারাপ যাচ্ছে টাইগারদের। দলের বাজে পারফরমেন্সের সঙ্গে গুঞ্জন উঠেছে টিম ম্যানেজমেন্টের অন্তর্কুণ্ডলের। এমন পরিস্থিতিতে ড্রেসিং রুমই বা কতটা স্বাভাবিক আছে? মাঠের পারফরমেন্স বলছে সার্বিক পরিস্থিতি প্রভাব পড়ছে দলের উপর। একাদশ নির্বাচন, ব্যাটিং লাইন আপ, ব্যাটিং পজিশন, ভালো শুরুর পর খেই হারিয়ে ফেলা, পরিশেষে এক পেশে হার। প্রতিটি বিষয় নিয়ে আছে প্রশ্ন, সঠিক উত্তর জানা নেই কারো। এক সমুদ্র সমালোচনা সঙ্গী করে ডাম্বুলা মিশন শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ, যেখানে কখনোই কোনো টি-20 ম্যাচ খেলা হয়নি টাইগারদের। হবেই বা কেমন করে? এই ভেন্যুর টি-20 যাত্রা যে গেল বছর থেকে, তবে ওয়ানডেতে আছে অম্লমধুর অভিজ্ঞতা। 2017-তে 2 ম্যাচের একটিতে জয়, অন্যটি পরিত্যক্ত। আবার এর 7 বছর আগের এশিয়া কাপে শ্রীলঙ্কা, পাকিস্তান আর ভারতের কাছে বাজেভাবে হেরেছিল লাল সবুজ। এবার ফরম্যাট ভিন্ন, পরিস্থিতি গুমট। চ্যালেঞ্জটা সিরিজ বাঁচানোর, যে সংগ্রামে উতরে যেতে পরিবর্তন অবশ্যম্ভাবী। 4 ওপেনার তত্ত্ব কিংবা ব্যাট চালাতে পারা 10 ক্রিকেটারকে নিয়ে দ্বিতীয় টি-20তে মাঠে নামছে না দল, তা প্রায় নিশ্চিত। তবে তার আগে শুধরাতে হবে একেবারে সাধারণ ভুলগুলো।
আমরা আগের ম্যাচে যেভাবে খেলেছি সেভাবে খেলা বন্ধ করতে হবে। ব্যাটিং একেবারেই ভালো হচ্ছে না, ভালো ব্যাটিং করতে হবে। প্রথম 6 ওভারে বোলিংয়ে উন্নতি আনতে হবে। এই বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা 4 ওপেনার নিয়ে মাঠে নেমেছিলাম কারণ জাকের অসুস্থ ছিল, অন্য কিছু করার উপায় ছিল না। সমালোচনা করার আগে বাস্তবতা বুঝতে হবে। ছেলেরা অনুশীলনে কঠোর পরিশ্রম করছে কিন্তু ফলাফল আসছে না। কলম্বো কিংবা পাল্লেকেলের চেয়ে কিছুটা ব্যতিক্রম রাঙ্গিরির উইকেট। আছে সবুজ ঘাস, সুবিধা পেতে পারেন পেসাররা। শুধু খেলার অভিজ্ঞতা নয়, 8 বছর আগে এখানে 4 উইকেট নেয়ার অভিজ্ঞতা আছে তাসকিন আহমেদের। অভিজ্ঞ এই পেসারকে বিশ্রাম না দিলে হতে পারে তুরুপের তাস। তবে চিন্তার কারণ অধিনায়কের ব্যাটিং। আমরা উইকেট দেখে একাদশ নির্বাচন করব। দলের জন্য যা ভালো হবে তাই করব। উইকেট ভালো আছে, মাঠও বড়, অনেকটাই ক্যান্ডির মতো। লিটনের খারাপ সময় যাচ্ছে এটা আমরা সবাই জানি, তবে সে ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম করছে। শ্রীলঙ্কা দিনের আলোতেই করেছে অনুশীলন। গোটা দল নিয়ে লম্বা সময় কাজ করেছেন কোচিং স্টাফের সদস্যরা। জয়ের মাঝে থাকলেও অনুশীলনে নেই কোনো ঘাটতি। 1 ম্যাচ আগেই তারা নিশ্চিত করতে চায় সিরিজ জয়। আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে। 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা। ক্রিকেটাররা দারুণ ছন্দে, আশা করছি এখানেও এই ছন্দ ধরে রাখবেন তারা। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে, তবে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই। এখন পর্যন্ত 18 টি-20তে 12 জয় লঙ্কানদের, বিপরীতে টাইগারদের জয় আছে 6টি। ডাম্বুলার এই মাঠে টাইগারদের আছে সুখ স্মৃতি, যেখানে তামিম ইকবালের সেঞ্চুরির সঙ্গে এই স্কোয়াডে থাকা তাসকিন নিয়েছিলেন 4 উইকেট। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টাইগাররা কি এই দুঃসময়ে ফরম্যাট ভিন্ন হলেও একটা জয় উপহার দিতে পারবে? রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। প্রথম টি-20তে হারের পর টনক নড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। দ্বিতীয় ম্যাচে একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। ফিরছেন জাকের আলী অনিক। ক্যান্ডিতে সুবিধা করতে না পারা সাইফুদ্দিনও জায়গা হারাতে পারেন একাদশ থেকে। সুযোগ পাবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। ডাম্বুলা থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। ডাম্বুলায় বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর ম্যাচ, সিরিজ বাঁচানোর ম্যাচ। টি-20 প্রথমটি যখন ক্যান্ডিতে বাংলাদেশ একেবারে ধরাশয়ীভাবে হেরেছে, মানসিকভাবে অনেকটাই ডাউন দল। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা হচ্ছে সবচেয়ে বেশি ধুঁকছেন। তবে এই উইকেটটা কিন্তু আভাস দিচ্ছে একটা ভালো ব্যাটিং উইকেটের। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে এবং ডাম্বুলার আবহাওয়াটা ম্যাচ ডেতে কেমন থাকে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশ দলের একাদশের যেমনটা এর আগের ম্যাচে দেখেছি, 10 জন ব্যাটসম্যানকে নিয়ে মাঠে নেমেছে, যেই জায়গায় 4 জন ছিল ওপেনার। এই জায়গাগুলোতে আসলে এই ম্যাচে একটা পরিবর্তন দেখব। টিম ম্যানেজমেন্ট অনেকটা চাপের মধ্যে আছেন। দলের পারফরমেন্সের কারণে অনেক ধরনের সমালোচনা হচ্ছে, টিম ম্যানেজমেন্টের উপরে সেই প্রেশারটা এসেছে। যদি একটু একাদশটার দিকে তাকাই, সেক্ষেত্রে তানজিদ তামিম এবং কি পারভেজ ইমন, দুইজনের উপর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখবেন। 1 ডাউনে লিটন দাস কনসার্নের জায়গা। টিম অধিনায়ক তিনি যেভাবে আসলে ব্যাটিংটা করছেন, একেবারে আত্মবিশ্বাসহীন ব্যাটিং বলতে হয়। তার কাছ থেকে যে ধরনের ব্যাটিং প্রত্যাশা সেটা একেবারে ধারে কাছে নেই। এই জায়গাটাতে লিটন দাস কতটুকু বের হয়ে আসতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয়। 3 নম্বর পজিশনে তিনি। 4 নম্বরে নাইম শেখকে আমরা আগের ম্যাচে দেখেছি, সেই জায়গায় পরিবর্তন হয়ে হয়তোবা তাওহিদ হৃদয়কে আমরা দেখব, যেহেতু জাকের আলী অনেক সুস্থ হয়ে ফিরেছেন। এখন পর্যন্ত যতটুকু আসলে জানতে পেরেছি, ধারণা করা যাচ্ছে যে জাকের আলী অনেক ইনক্লুশন হচ্ছে একাদশে। সেই ক্ষেত্রে তিনি 6 নম্বর কিংবা 7 নম্বর পজিশনে খেললে 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয়কে আমরা দেখব। 5 নম্বর পজিশনে শামীম হোসেন পাটোয়ারিকে দেখা যাবে। 7 নম্বরে যদি আমরা দেখি যে মেহেদী হাসান মিরাজ রয়েছেন। আর 8 নম্বর পজিশনে লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি আগের ম্যাচেও খেলেছেন, তাকে 8 নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখব। তাছাড়া 9, 10, 11 জায়গায় যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু 3 পেসার রয়েছেন, 3 পেসার খেলবেন। সেক্ষেত্রে তাসকিন আহমেদ রয়েছেন, তার এই উইকেটে খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে। সাইফুদ্দিনকে আমরা দেখেছি প্রথম ম্যাচে হুট করে আসলে লম্বা সময় পর দলে আসার পর তাকে খেলিয়ে দেওয়া যেমনটা হয়েছে, আসলে সেটা খুব বেশি ভালো অভিজ্ঞতা হয়নি তার। সাইফুদ্দিনের জায়গায় মুস্তাফিজকে দেখতে পারি। আর আবহাওয়ার কথা যদি বলি, সেক্ষেত্রে পূর্বাভাসও বলছে যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে, ডে নাইট ম্যাচ যেহেতু, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য রাতের দিকে ব্যাট করতে গেলে কিছুটা হলেও বিপাকে পড়তে হতে পারে ব্যাটসম্যানদের। এই জায়গাগুলোতে নিজেদেরকে আসলে মানিয়ে নিতে আসলে তাদের কাজটা ঠিকঠাকভাবে করছে। নিশ্চয়ই এই যেই সমালোচনা কিংবা যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো কাটিয়ে ওঠার জন্য নিশ্চয়ই একটা জয় বাংলাদেশ দলের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আমার কাছে এই ছিল সবশেষ। ডাম্বুলা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। পাহাড়ার হ্রদ এসে মিশেছে রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে।
2000 সালে নির্মিত হলো এখনও সংস্কার কাজ চলমান ভেন্যুটির। শ্রীলঙ্কা বাংলাদেশের দ্বিতীয় টি-20 দিয়ে নবম ম্যাচ আয়োজনের অপেক্ষায় মধ্য শ্রীলঙ্কার এই স্টেডিয়ামটি, যা ঘুরে দেখেছেন সহকর্মী তারেক হাসান শিমুল। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ শ্রীলঙ্কা, এক দেশেই পাবেন সবকিছু। আছে পাহাড়, সমুদ্র, লেক কিংবা নদী। ক্রিকেট স্টেডিয়ামগুলোতেও আছে তার নিদর্শন। রাঙ্গিরি ডাম্বুল স্টেডিয়াম তারই প্রমাণ। একপাশে প্রাগৈতিহাসিক রাঙ্গিরি রক কেভ টেম্পল, অন্য পাশে ইভাঙ্কাতুয়া লেক, মাঝে অনিন্দ সুন্দর ডাম্বুলা স্টেডিয়াম। মূলত কেভ টেম্পলের 60 একর জমি ইজারা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড গড়ে তোলে এই ভেন্যু। সময় লেগেছে মাত্র 167 দিন। শুরুতে গ্যালারিতে আসন না থাকায় দর্শক ধারণ ক্ষমতা ছিল 30,000। পরবর্তীতে সিট বসানোয় তা কমে দাঁড়িয়েছে 16,800। নির্মাণের 2.5 দশক পেরিয়ে গেলেও খুব বেশি আধুনিকতার ছোঁয়া লাগেনি স্টেডিয়ামে। ক্রিকেটারদের ড্রেসিং রুম, প্রেসিডেন্ট বক্স, প্রেস বক্স, অফিস, ভিআইপি গ্যালারি, এক ভবনেই সবকিছু। তার ঠিক উল্টো দিকে চলছে সংস্কার কাজ। নির্মাণ হচ্ছে নতুন প্রেস বক্স। প্রায় 6 মাস আগে শুরু হয়েছে কাজ, সম্পন্ন করতে লাগবে আরও 6 মাস। স্টেডিয়ামের বাকি অংশে একতলা গ্যালারি। হরহামেশা খেলার মাঝে সমর্থকদের মাঠে প্রবেশের উদাহরণ নেই লঙ্কায়। সেজন্যই হয়তো গ্যালারি থেকে মাঠ, নেই কোনো দেয়াল, যে কেউ চাইলেই ঢুকে যেতে পারেন। মূলত ওয়ানডে ম্যাচ আয়োজন করে থাকে ডাম্বুলা। আগস্ট সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বর্ষাকাল, নিয়মিত বৃষ্টি হয় কলম্বো, গলে, তাই বিকল্প ভেন্যু হিসেবে ব্যবহার হয় এটি। এখানে আছে টাইগারদের এক দাপুটে জয়ের স্মৃতি। 2017 সালে স্বাগতিক লঙ্কাকে বাংলাদেশ হারিয়েছিল 90 রানের ব্যবধানে, যে মাঠে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবালও। এমন দাপুটে জয়ের সঙ্গে আছে হতাশার গল্প। 2003 সালে প্রথমবার এই মাঠে নেমেছিল টাইগাররা। এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে 5 ম্যাচ, যেখানে জয় বলতে সেই সাকিব তামিমদের যুগের ম্যাচ। এই মাঠে আরও একবার নামবে বাংলাদেশ, যদিও ভিন্ন ফরম্যাট, লড়াইটা সিরিজ বাঁচানোর। ইভাঙ্কাতুয়া লেক বাড়িয়ে তুলেছে ডাম্বুলার সৌন্দর্য, যার অর্থ কচ্ছপের হার। এই লেকে একসময় ছিল কচ্ছপের ছড়াছড়ি, তবে কালের বিবর্তনে সে জায়গা দখল করে নিয়েছে কুমির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। ভারতীয় গণমাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিল বিসিবি। নির্ধারিত সময়ে বাংলাদেশেই হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। যদিও সশরীরে ভারতের অংশগ্রহণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এসসিসির বাকি সদস্যদের নিয়ে আগামী 24 জুলাই রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হবে সভাটি। এদিকে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পেরেছে বিসিবি। প্রায় 4 কোটি টাকায় 4টি দেশের প্রতিষ্ঠানকে সম্প্রচার স্বত্ব দেওয়া হয়েছে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। অনিশ্চয়তা, নানা জটিলতা, অবশেষে চূড়ান্ত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার ভেন্যু। বাংলাদেশেই হতে যাচ্ছে নির্ধারিত সভাটি। মাঠের খেলায় দৃশ্যমান উন্নতি না হলেও বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের আইসিসিতে কাজের অভিজ্ঞতা এবার কাজে দিয়েছে। তার আন্তর্জাতিক যোগাযোগ আর কৌশলী তৎপরতায় ঢাকায় হবে গুরুত্বপূর্ণ মিটিং। এসিসির মিটিং হবে না, এখন পর্যন্ত আগের সিচুয়েশনেই আছে। হ্যাঁ, যে এইটাই আগের সিচুয়েশনে বলবৎ আছে। আগামী 24 জুলাই রাজধানীর এক হোটেলে হওয়ার কথা সভাটি। শুধু এশিয়া কাপ নয়, পুরো এশিয়া অঞ্চলের ক্রিকেট নিয়েই আলোচনা হবে এই মিটিংয়ে। তবে সশরীরে ভারত অংশগ্রহণ করবে কিনা সেটা এখনও চূড়ান্ত নয়। শোনা যাচ্ছে অনলাইনে যুক্ত হতে পারেন বিসিসিআই প্রতিনিধিরা। এদিকে পাকিস্তান সিরিজের সম্প্রচার সত্য নিয়ে জটিলতা কেটেছে বিসিবির। তবে মাত্র 4 কোটি টাকা বিড প্রাইস রাখলেও সেই মূল্য পাচ্ছে না বোর্ড। এটা ডিফারেন্ট কোম্পানি নিয়েছে। বাংলাদেশের জন্য একজন নিয়েছে, পাকিস্তান মিনার জন্য একজন নিয়েছে, ইউকে ইউরোপের জন্য একজন নিয়েছে। এইভাবে ভাগ করে ইন্ডিয়ার জন্য আলাদা দেওয়া হয়েছে। অলমোস্ট আমাদের ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে গেছে, কিন্তু বিডিং হয়েছিল অনেক কম। বোর্ডকর্তারা স্বীকার না করলেও বাংলাদেশ দলের টানা ব্যর্থতার জন্যই সম্প্রচার সত্য নিয়ে শুরুতে তেমন আগ্রহ দেখায়নি কোনো প্রতিষ্ঠান। দলের মধ্যেও পেশাদারিত্বের অভাব। আইপিএল মাতানো মোস্তাফিজের জায়গা হয়নি প্রথম টি-20 একাদশে। ছিলেন না ফর্মে থাকা জাকের আলীও। তবে ম্যানেজমেন্ট থেকে না রাখার ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। ক্রিকঅপস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকেও খুঁজে পাওয়া যায় না। কেন এমন হচ্ছে জানে না বাকি বোর্ডকর্তারাও। I will definitely speak with the president and the board
আপনাদের সাজেশন, কারণ আমরা তো দেখছেনই যে আমরা কিন্তু এই প্রেসিডেন্ট আসার পরে আমরা যেটা করার চেষ্টা করতেছি ক্ল্যারিটি রাখার জন্যে। হ্যাঁ, ভুল হতে পারে, ভুল আমরা এখন পলিসি হচ্ছে যে ভুল অ্যাকনলেজ করে ফরওয়ার্ড করার। এসব ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আগাতে চায় বিসিবি, পরামর্শ নিতে চায় ক্রিকেট সংশ্লিষ্ট সবার। নিয়ে আপনাদের কাছ থেকে আমরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফুটবল প্রসঙ্গ, সিঙ্গাপুর ম্যাচে জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও তার উপর এখনই আস্থা হারাচ্ছে না ফেডারেশন। লাল সবুজেদের আসন্ন ম্যাচগুলোতে ডাগআউটে দেখা যাবে এই স্পেনিয়ার্ডকে। সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে প্রস্তাব পাওয়ায় নেপালের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে দোটানায় বাফুফে। কিউবা ফাহমিদুলদের নিয়ে শক্তিশালী অনূর্ধ্ব 23 দল গড়তে চায় ফেডারেশন। ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারের পর এই প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। গতানুগতিক ধারার বিপরীতে বাফুফে ভবনের বাইরে হওয়া এই বৈঠকের মূল এজেন্ডা ছিল জাতীয় দলের সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর প্রতিপক্ষ চূড়ান্ত ও অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প। তবে সিঙ্গাপুর ম্যাচে জাতীয় দলের হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরার ভূমিকা নিয়ে সমালোচনা হলেও এই স্প্যানিয়ার্ডের উপর এখনই আস্থা হারাচ্ছে না বাফুফে। লাল সবুজদের আসন্ন ম্যাচগুলোতে হামজা শমীদের কোচের দায়িত্বে থাকবেন ক্যাব্রেরা। কোচকে নিয়ে আজকে আমাদের যে আলাপ আলোচনা, ভুল ত্রুটি সংশোধন করা। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলা নিয়ে দোটানায় বাফুফে। ফেডারেশনের একটি সূত্রের খবর, নেপালের চেয়ে শক্তিশালী ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে পাওয়া খেলার প্রস্তাবও বিবেচনায় রেখেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য নেওয়া হয়েছে 3 বছরের পরিকল্পনা। নেপাল ছাড়া আমরা যদি এর চেয়ে আরও একটা স্ট্রং টিম, অলরেডি আর একটা স্ট্রং টিমও তারা এখন আমাদের খেলতে সম্মতি দিয়েছে, একই ডেট হয়ে গেছে। আমাদের প্রেসিডেন্ট সাহেব নিজে উনি চেষ্টা করতেছে এই ব্যাপারটা, এবং ওনাকে আমরা আজকে দায়িত্ব দিয়েছি বোর্ড থেকে যে উনি যদি এই নেপালকে উনি যদি ম্যানেজ করতে পারে তাহলে আমরা ওইখানে চলে যাব। নেক্সট 3 ইয়ার্সের আমরা একটা প্ল্যান করছি যে নেক্সট 3 ইয়ার্সে আমাদের টার্গেটেড ফিফা র্যাঙ্কিং কী হতে পারে, ওই অনুপাতেই আমরা সব বাজেট করব এবং ম্যাচগুলো খেলবো। অফকোর্স এটাতে আমাদের ভালো ভালো টিমের সাথে আমরা খেলবো। এদিকে প্রবাসী ফুটবলারদের নিয়ে আয়োজিত হওয়া ট্রায়াল থেকে 6 থেকে 7 জন সুযোগ পাচ্ছেন অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে। কিউবা মিচেল ও ফাহমিদুলদের নিয়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্য ফেডারেশনের। বিদেশ থেকে যে খেলোয়াড়রা এসেছিল, যারা ট্রায়াল দিয়েছে, ওখান থেকে আমাদেরকে একটা লিস্ট দিয়েছেন এবং সেই 6-7 জন প্লেয়ারকেও আমরা আমন্ত্রণ জানাবো এই 23 টিমের প্র্যাকটিসে জয়েন করতে। অনূর্ধ্ব 23 দলের জন্য দেশি কোচ নিয়োগ দেবে বাফুফে। জাতীয় দলের পাশাপাশি এখানেও দীর্ঘমেয়াদী ক্যাম্প করার পরিকল্পনা আছে ফেডারেশনের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।